বাংলাদেশ সীমান্তে ভারতের অপারেশন অ্যালার্ট নেপথ্যে কি জানাবো। রাজাকারদের ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়ব না, হাসিনার হুঙ্কার। এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদের উত্থানে অলিগার্কি পৃষ্ঠপোষক মিডিয়ার ভূমিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ সীমান্তে ভারতের অপারেশন অ্যালার্ট নেপথ্যে কি? বাংলাদেশ ভারত সীমান্তে হঠাৎ করে নজরদারি বাড়িয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিএসএফ অপারেশন অ্যালার্ট নামে একটি বিশেষ সতর্কতা জারি করেছে। 10 থেকে 16 আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে। অভিযানের মূল কারণ, সংবাদ মাধ্যম এএনআই এর প্রতিবেদন অনুযায়ী এই বিশেষ সতর্কতা ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া হয়েছে। মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত এলাকায় এই অভিযান চলছে, যেখানে বিএসএফ, রাজ্য পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করছে। পর্যটন প্যাকেজ বিএসএফ এর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই অভিযানের আওতায় সীমান্ত এলাকায় আকস্মিক তল্লাশি, 24 ঘন্টা টহল এবং নৌপথে টহল জোরদার করা হয়েছে। এছাড়াও গৃহপালিত পশু পাচার, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মোবাইল টহলগুলোকে দেওয়া হয়েছে নাইট ভিশন সরঞ্জাম, যাতে রাতেও নজরদারি চালানো যায়। বিএসএফ শিলং ফ্রন্টিয়ারের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় জানান, অপারেশন অ্যালার্ট জাতীয় নিরাপত্তা রক্ষায় বিএসএফ এর প্রতিশ্রুতির প্রতিফলন এবং যে কোনো অপ্রীতিকর কার্যক্রম প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আটক ও নজরদারি, সম্প্রতি মেঘালয় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানের অভিযোগে বিএসএফ 116 জন বাংলাদেশি এবং 34 জন ভারতীয় নাগরিককে আটক করেছে। এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিএসএফ এর নজরদারি আরও বেড়েছে। তবে বিএসএফ এর ওই কড়া অবস্থানের কারণে সীমান্তের ওপারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। রাজাকারদের ফাঁসি দিয়েছি, এবার তোদেরও ছাড়ব না, হাসিনার হুঙ্কার। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের ফাঁসি দিতে চেয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার এই বক্তব্যের সপক্ষে শেখ হাসিনার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের টেলিফোন কথোপকথন তুলে ধরেন তাজুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ফোনালাপ জমা দিয়েছে প্রসিকিউশন। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের 14 জুলাই। ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল বলেন, প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। তারা এখন রাজু ভাস্কর্যে 4 থেকে 5 হাজার ছেলেমেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। তারপর শেখ হাসিনা বলেন, তোমার বাসার প্রোটেকশনের কথা বলে দিছি। তখন মাকসুদ কামাল বলেন, জি জি। এরপর শেখ হাসিনা বলেন, আগে একবার করছে। পরে মাকসুদ কামাল বলেন, ওইরকম একটা প্রস্তুতি, লাঠি সোটা নিয়ে বের হয়েছে। ওই সময় শেখ হাসিনা বলেন, লাঠি সোটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর হয়ে বিজিবি আর বলছি খুব অ্যালার্ট থাকতে, এবং তারা রাজাকার হইতে চাইছে তো তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করি? জবাবে মাকসুদ কামাল বলেন, জি জি বলতেছে আমরা সবাই রাজাকার। শেখ হাসিনা বলেন, তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটা কেউ ছাড়বো না, আমি বলে দিছি। এই এতদিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। এরপর মাকসুদ কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। আপা একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আর একটু বাড়ানো, আর আমার বাসাও ওইখানেই। তখন হাসিনা বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি, ভেতরে কিছু রাখা আছে, এত বাড়াবাড়ি ভালো না। শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনের পুরোটাই সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেদিন মাকসুদ কামাল আরও বলেছিলেন, বিজয় 71 হলে ছাত্রলীগের ছেলে মেয়েকে মেরেছে, আরও 2-1টা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সঙ্গে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দিই।
এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। এরপর শেখ হাসিনা বলেন, কোন দেশে বাস করি আমরা, এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদের কেউ ছাড়বো না। তখন মাকসুদ কামাল বলেন, হ্যাঁ এবার এই ঝামেলাটা যাক, এরপরে আমিও নিজে ধরে ধরে যারা এই অস্থিরতার সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা বলেন, সব এগুলোকে বাইর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পর অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলো মেরে ফেলায় দিল না। জবাবে মাকসুদ কামাল বলেন, জি জি। শেখ হাসিনা বলেন, ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নেই। আমরা এত বেশি সহনশীলতা দেখাই, আজ এত দূর পর্যন্ত আসছে। এরপর মাকসুদ কামাল বলেন, এটা তো আমরাও সহনশীলতা। আমি ছাত্রলীগকে বলেছি যে তোমরা কোনো ধরনের করতে যাইও না, যেহেতু আদালতের বিষয়, আদালত নিষ্পত্তি করবে। জবাবে শেখ হাসিনা বলেন, না এই আদালত হবে না, আবার 24 ঘন্টার আলটিমেটাম দিছে। তখন মাকসুদ কামাল বলেন, আবার রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টায় রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে। এরপর শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, বেয়াদবির একটা সীমা থাকে। মাকসুদ কামাল বলেন, আপা আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায় আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। তখন শেখ হাসিনা বলেন, কোনো অসুবিধা নেই, আমি সবসময় ফ্রি। মাকসুদ কামাল বলেন, জি জি জি, সালামু আলাইকুম। ফ্যাসিবাদের উত্থানে অলিগার্কি পৃষ্ঠপোষক মিডিয়ার ভূমিকা। বাংলাদেশের গত 15.5 বছরের রাজনৈতিক অর্থনীতির দিকে তাকালে একটি বিষয় পরিষ্কার হয়ে ওঠে, এদেশে যে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে তার পেছনে শুধু রাজনৈতিক ক্ষমতার দম্ভ নয়, বরং একটি সুসংগঠিত অলিগার্কিক সিন্ডিকেটের কৌশলগত তৎপরতা কাজ করেছে। এই সিন্ডিকেটের অন্যতম শক্তিশালী হাতিয়ার হলো দেশের কিছু গণমাধ্যম। প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, সমকাল থেকে শুরু করে সময় টিভি, 71 টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি। এসব মিডিয়া হাউস শুধু সংবাদ পরিবেশনকারী প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং একটি নির্দিষ্ট কর্পোরেট রাজনৈতিক অলিগার্কির স্বার্থ রক্ষাকারী যন্ত্র হিসেবে কাজ করছে। গণতন্ত্রের কবরস্থানে কর্পোরেট সিন্ডিকেটের বিজয়োৎসব যে ফ্যাসিবাদী কাঠামো নির্মাণ করেছে তার সাংস্কৃতিক ও মতাদর্শিক ভিত্তি তৈরিতে এই মিডিয়াগুলোর ভূমিকা নিঃসন্দেহে ইতিহাসের ঘৃণ্যতম অধ্যায়। মিডিয়া অলিগার্কির সংযোগের শিকড় ও অর্থনৈতিক স্বার্থের জটিল জাল। বাংলাদেশে গণমাধ্যমগুলোর মালিকানা কাঠামো বিশ্লেষণ করলে একটি স্পষ্ট চিত্র ফুটে ওঠে। অধিকাংশ গণমাধ্যমই বৃহৎ পুঁজিপতিদের নিয়ন্ত্রণে, যারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, খাদ্য ও নিত্যপণ্য আমদানি সরবরাহ, পোশাক শিল্প, ওষুধ শিল্প, বীমা, গ্যাস ও বিদ্যুৎ খাত এবং আবাসন ব্যবসার মতো বিভিন্ন অর্থনৈতিক খাতে জড়িত। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের 2021 সালের গবেষণা অনুযায়ী বাংলাদেশের 48টি বড় মিডিয়ার মালিকানা মূলত 32টি ব্যবসা প্রতিষ্ঠানের হাতে, যা বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ গোষ্ঠীর সাথে সম্পর্কিত। তবে গণমাধ্যম সংস্কারে কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে গণমাধ্যমের মালিকদের তালিকায় বেশ কয়েকজন সাংবাদিকও রয়েছেন। সাংবাদিকদের বেশিরভাগ রাজনৈতিক কারণে লাইসেন্স পেয়েছেন এবং পরে অন্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করে প্রতিষ্ঠান গড়েছেন। এর ফলে রাজনৈতিক প্রভাব গণমাধ্যমের সংবাদ নীতি নির্ধারণে একটি বড় ভূমিকা রাখে। প্রথম আলো ও ডেইলি স্টার ট্রান্সকম গ্রুপের অধীনে মিডিয়া স্টার লিমিটেড দ্বারা প্রকাশিত হয়, যার সাথে সামিট গ্রুপ সহ বিভিন্ন কর্পোরেট হাউসের গভীর আর্থিক সম্পর্ক রয়েছে। কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন সহ অন্তত 7টি গণমাধ্যমের বৃহৎ বসুন্ধরা গ্রুপের মতো বৃহৎ শিল্প গোষ্ঠীর হাতে। যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানায় রয়েছে যমুনা গ্রুপ। চ্যানেল 24 ও দৈনিক সমকাল আজাদের হামিম গ্রুপের মালিকানাধীন স্কয়ার গ্রুপের নিয়ন্ত্রণে মাছরাঙা টিভি। গত কয়েক বছরে ব্যাংক লুটের অভিযোগে পরিচিত এস আলম গ্রুপের সাইফুল আলম ও 21 টিভি সহ বেশ কয়েকটি মিডিয়ার সঙ্গে যুক্ত। জেমকন গ্রুপের বাংলা ও ঢাকা ট্রিবিউন, রূপায়ণ গ্রুপের দেশ রূপান্তর, গাজী গ্রুপের গাজী টিভি, কর্ণফুলী গ্রুপের দেশ টিভি ও ভোরের কাগজ, বেঙ্গল গ্রুপের আর টিভি, সিটি ও মেঘনা গ্রুপের সময় ও 71 টিভির মালিকানায় রয়েছে প্রভাবশালী রাজনৈতিক ব্যবসায়িক নেটওয়ার্ক। আর ইন্ডিপেন্ডেন্ট টিভির মালিকানা কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় বেক্সিমকোর মতো বৃহৎ পুঁজিপতি গোষ্ঠীর প্রভাব। এই মালিকানা কাঠামোর ফলে যা ঘটেছে তা হলো মিডিয়াগুলো তাদের কর্পোরেট মালিকদের ব্যবসায়িক ও রাজনৈতিক স্বার্থ রক্ষায়
সংবাদ নীতি নির্ধারণ করেছে। এই গভীর অর্থনৈতিক জাল মিডিয়াকে নিছক সংবাদ পরিবেশক থেকে একটি শক্তিশালী রাজনৈতিক অর্থনৈতিক হাতিয়ারে রূপান্তরিত করেছে। এর ফলে নিরপেক্ষ সাংবাদিকতার আদর্শ প্রায় বিলুপ্ত হয়ে গেছে এবং গণমাধ্যমগুলো হয়ে উঠেছে অলিগার্কির প্রচার যন্ত্র। ফ্যাসিবাদী কাঠামো নির্মাণে মিডিয়ার কৌশলগত ভূমিকা। বাংলাদেশে যে ফ্যাসিবাদী কাঠামো গড়ে উঠেছে তার 4টি প্রধান স্তম্ভ রয়েছে: রাজনৈতিক দমন পীড়ন, অর্থনৈতিক একচেটিয়া নিয়ন্ত্রণ, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ এবং মতাদর্শিক আধিপত্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।